নমস্কার, আমি সুমন এবং আমার সাথে রয়েছে সুমিত। জোর আলোচনার আরেকটা নতুন এপিসোডে সকলকে স্বাগত। এবারের যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত স্পর্শকাতর এবং যে বিষয়ে গত কয়েক মাস ধরে গোটা কলকাতা এবং গোটা বাংলা গর্জে উঠেছে। ঠিকই ধরেছেন, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধর্ষণের সমাধান। আমরা মাঝে সাঝেই দেখছি যে বিভিন্ন জায়গায়, সেটা শুধু কলকাতা কেন, গ্রাম বাংলা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন ক্ষেত্রে এই যে একটা নির্যাতন, একটা মানসিক, একটা শারীরিক নির্যাতন, একটা টানাপোড়েন যে চলতে থাকে, যাদের উপরে এই নির্যাতনটা হয় তারা তো নির্যাতিত হয় এবং যারা সেটা করে সেটা নিয়েই তার বিচার চেয়েই কিন্তু গোটা বাংলা গর্জে উঠেছে। কিন্তু আজকে আমরা যে নির্যাতন করেছে অথবা যে দোষী তাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দোষটা নিয়ে, সমস্যাটা নিয়ে। যে যে ঘৃণ্য অপরাধটা হয় সেই অপরাধটা কোথা থেকে আসে বা সেটার আসল মানে সেটা সৃষ্টি হওয়ার মূল কারণ কি, সেটাকেই আমরা প্রশ্নের মুখে ফেলবো, সেটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। তাহলে শুরু করা যাক। ভিডিওটি যেহেতু অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে, তাই আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং বিবেচনা করবেন। তাহলে ধর্ষণের সমাধান যখন আমরা খুঁজতে বেরোচ্ছি, তাহলে তার সমাধান হিসেবে আমরা কোন জিনিসগুলোকে গ্রহণ করছি? ধর্ষণের সমাধান হিসেবে আমার মনে হয় যে প্রাথমিকভাবে তিনটে পয়েন্টের ওপরে অবশ্যই ফোকাস করা জরুরি। এক নম্বর হচ্ছে সেক্স এডুকেশন, 2 নম্বর হচ্ছে প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র, এবং 3 নম্বর হচ্ছে প্রশাসনিক সক্রিয়তা। এই তিনটে পয়েন্টের ওপরে ফোকাস করলে পরে মানে এই সমাধান পাওয়া যেতে পারে বলে মনে হয় আমার। তাহলে তো বোঝা যাচ্ছে যে মোটামুটি তিনটে মূল পয়েন্টকে কেন্দ্র করে আমরা এই সমাধান সূত্র খুঁজতে চলেছি। তাহলে তিনটে পয়েন্ট কি, তাহলে বল তাহলে। হ্যাঁ, মানে তিনটে পয়েন্ট যেটা বললাম, যে সেক্স এডুকেশন এবং প্যাট্রিয়ার্কি এবং পুরুষতান্ত্রিকতা এবং প্রশাসনিক সক্রিয়তা, ঠিক আছে, এই তিনটি প্রয়োজন। তার মধ্যে সেক্স এডুকেশন বলতে আমরা যেটা প্রথমেই আমাদের মাথায় আসছে বা আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে এটা একটা প্রতিষ্ঠিত সত্য যে আমাদের দেশের যুব সমাজ পর্নোগ্রাফির প্রতি আসক্ত, এবং এইটাকে মানে ইগনোর করে এই সমাধান পাওয়া সম্ভব না, এটা আমাদের মানতে হবে। কিন্তু মেনে তাদেরকে দোষারোপ না করে বা এটাকে বন্ধ করার চেষ্টা আমার মনে হয় না সমাধান দিতে পারে। এর সমাধান এই দিক থেকেই আসতে পারে যে আমাদের ভাবতে হবে যে এরা কেন পর্নোগ্রাফির প্রতি আসক্ত হচ্ছে। যেটা আমার মনে হয় যে পর্নোগ্রাফির প্রতি প্রাথমিক আসক্তি এদের এখান থেকেই আসে। কারণ এরা এই যে মানে নানা রকম বিজ্ঞাপন এবং ইত্যাদি সমাজের নানা নানা জায়গা থেকে, গল্প, সিনেমা, সব জায়গা থেকেই তারা সেক্স সম্বন্ধে জানতে পারে। তারা জানে সেক্স বলে একটা জিনিস হয়, ঠিক আছে। এবার সেই জিনিসটা কি তা তাদেরকে সম্পূর্ণভাবে জানানোর জন্য, বৈজ্ঞানিকভাবে জানানোর কোনো রকম প্রামাণ্য উপায় তাদের হাতে নেই। এবার যেই মানে আমাদের হাতে নেই। হ্যাঁ, একদম আমাদের হাতে নেই, এবং সে তারা যেহেতু সেটা পাচ্ছে না বা আমরা ওরকম কোনো প্রামাণ্য উপায় তৈরি করতে পারিনি। এবার যেহেতু সেটা তারা পাচ্ছে না, তার অভাবে সেই কৌতূহল মেটানোর জন্য, স্বাভাবিক মানুষের প্রবৃত্তি হচ্ছে তার কৌতূহল মেটানো, এবং সেই কৌতূহল মেটানোর জন্য তাদের হাতে প্রথমেই যে সুযোগটা আসছে বা প্রথমেই যে অস্ত্র তারা পাচ্ছে, সেটা হচ্ছে পর্নোগ্রাফি। এবং এই পর্নোগ্রাফি প্রতি আসক্ত মানে দেখতে দেখতে আমরা জানি যে মানে যে পর্নোগ্রাফিতে যে ধরনের ভিডিও করা হয় তার তার মধ্যে অনেকটাই ফিকশনাল থাকে, যায়, কারণ সেটা একটা এন্টারটেনমেন্ট এবং তারা সেভাবেই তৈরি করে। এটা একটা মেকি নকল বিষয়, এবং তারা ওইটা দেখতে দেখতে সেক্স সম্বন্ধে তাদের সেই ধরনেরই ভ্রান্তি জন্মায়। ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে তাদের মধ্যে। এবং তারপরে সেই যে ভ্রান্ত ধারণাটা তার প্রকাশ তারা এইভাবে করছে। তার একটা মানে প্রমাণ, এবং রিসেন্ট একটা ঘটনা আমার মাথায় আসছে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে যেটা হয়েছে, যে ওখানে একজন ভাই তার বোনকে ধর্ষণ করেছে, এবং সেই ধর্ষণের আগে সে কিন্তু পর্নোগ্রাফি দেখছিল। ফলে হতেই পারে যে সেই পর্নোগ্রাফিটা একটা উজ্জীবক হিসেবে কাজ করেছে। এইটা হচ্ছে পর্নোগ্রাফির ক্ষতিকর দিকটা আমরা বুঝতে পারলাম। এবং এইটা দূর করার জন্য যেটা আমাদের করতে হবে, যে স্কুলে সম্যকভাবে একটা সেক্স এডুকেশনের কোর্স তৈরি করা প্রয়োজন, একটা এক্সটেন্সিভ কারিকুলাম দরকার, যেখান থেকে তারা সেক্স সম্বন্ধে ডিটেলে জানতে পারবে, বৈজ্ঞানিক উপায়ে জানতে পারবে, এবং তাদের সম্বন্ধে তাদের মনের মধ্যে একটা
সঠিক ধারণা তৈরি হবে জিনিসটা সম্বন্ধে, কোনো রকম ভ্রান্ত ধারণা নয়। হ্যাঁ, দ্বিতীয় যেটা বললাম যে প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র, আমরা জানি যে আমরা পুরুষতন্ত্র সম্বন্ধে আমাদের সবারই প্রায় ধারণা আছে। তবু আরেকবার আমি স্পষ্ট করে দিচ্ছি যে যেহেতু এই সমাজ আমরা জানি যে এতগুলো দিন ধরে, এতগুলো শতাব্দী ধরে পুরুষেরাই প্রাথমিক চালিকা শক্তি হিসেবে ছিল, এবং তার ফলে যেটা হয়েছে যে আমাদের সমাজের মধ্যে, সেটা পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের মধ্যেই এই একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে গেছে যে নারীরা একটা দুর্বল, কোনো রকম দুর্বল প্রাণী সেই হিসেবেই ছড়িয়ে গেছে, এবং তাদেরকে ব্যবহার করার একটা জায়গা তৈরি হয়ে গেছে মানুষের মনে। সেই জায়গাটা আমাদেরকে প্রাথমিকভাবে অ্যাড্রেস করতে হবে যে যখন একটা মানুষ বড় হচ্ছে, যখন ছোট থাকছে তারা, সেই সময় তাদেরকে, এটা আমাদের বাবা মারও দায়িত্ব, বা বাবা মাদের সব দিক দিয়ে দায়িত্ব রয়েছে। যেরকম এই যে সেক্স এডুকেশনের কথাটা বললাম, সেইটা সেক্স সম্বন্ধে স্পষ্টভাবে জানানোর জন্য বাবা মাদেরকেও আরও বেশি খোলামেলাভাবে আলোচনার জায়গা রাখতে হবে। এবং এই যে প্যাট্রিয়ার্কির বিষয়টা, এটাও বাবা মাদেরকে স্পষ্টভাবে আইডেন্টিফাই করাটা শিখতে হবে। আজকে যখন একটা ছেলে বলা হচ্ছে যে তুমি ছেলেদের খেলা হচ্ছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, মেয়েদের খেলা হচ্ছে পুতুল খেলা, এই যে ধারণা, বা আজকে একটা মেয়ে জন্মগ্রহণ করলে আমরা জানি যে এই দিক দিয়ে অবশ্যই আমাদের এখনো অনেকটাই মুক্তির আলো এসছে আমাদের মধ্যে, কিন্তু তবুও আমাদের মানতে হবে যে এখনো পর্যন্ত এই ধরনের চিন্তা আমাদের মধ্যে রয়েছে, যেখানে একটা মেয়ে জন্মালে পরে তার বাবাকে এটা শুনতে হয় যে প্রথম সন্তান মেয়ে হয়ে জন্মেছে বা মেয়ে হওয়াই ভালো। এবং এই যে উক্তিটা, এখান থেকে বোঝাই যাচ্ছে যে এর পরবর্তী লাইনটা এটাই হতে চলেছে যে পরেরটা ছেলে হওয়া ভালো। ফলে মেয়ে কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানের প্রতি যে আমাদের এখন পর্যন্ত পক্ষপাতিত্ব আছে, সেই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে, এবং সেই জায়গাটাকে অবশ্যই আমাদের দূর করতে হবে। এবং যখন একটা ছেলে মেয়ে নির্বিশেষে তারা যখন বড় হচ্ছে, তাদেরকে এটা বোঝাতে হবে যে ছেলে এবং মেয়ে দুজনই সমান, এবং সমান অধিকার আছে তাদের এই পৃথিবী এবং সব জায়গায় কাজ করার বা এই সম্পদ ভোগ করার। আজকে এই যে আমরা জানি যে একটা সার্কুলার প্রকাশ হয়েছিল এই ধর্ষণ কাণ্ডের পরে, যে রাত্রিবেলা মেয়েদেরকে অফিসে রাত্রিবেলা কাজ করতে দিতে মানা করা হচ্ছিল, বা সেটা করার জন্য বিধিনিষেধ তৈরি করা হচ্ছিল। সেটা তো এই ধরনের যে চিন্তা, এই ধরনের চিন্তাগুলো তো আসছে এই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা থেকে, যেখানে আমরা ভাবছি যে নারীরা দুর্বল, তারা যখন বাইরে বেরোবে তাদের উপরে অবশ্যই হামলা হতেই পারে, সুতরাং নারীদেরকেই রাত্রিবেলা বাইরে বেরোনোটা বন্ধ করে দেওয়া হোক। সেটা তো হতে পারে না। এবং এই জায়গাতেই যে আমি যেটা বললাম যে প্রশাসনিক সক্রিয়তা, এটারও একটা কাজ আছে, যেখানে সরকারের অবশ্যই এই এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত যেখানে এই যে সেক্স এডুকেশনের কথাটা বললাম, এবং যে পুরুষতন্ত্রের কথা বললাম, বা এই জিনিসগুলো সেক্স এডুকেশন আরও ব্যাপকভাবে চালু করার জন্য এবং পুরুষতন্ত্র দূর করার জন্য যে কোন ইস্যু থাকে, সেই ইস্যুগুলোকে আমাদের সরকারের আইডেন্টিফাই করে সেটাকে দূর করার জন্য সম্যক প্রচারের প্রয়োজন। আমরা জানি সরকার একদম সফলভাবে এইডস এবং পোলিও ইত্যাদি দূর করতে পেরেছে, যা অবশ্যই একটা খুব গভীর ব্যাধি ছিল আমাদের মধ্যে, এবং আমাদের সরকার সেটা কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই সফলভাবে তা দূর করতে পেরেছে। সুতরাং সরকার কিন্তু চাইলে পরে অবশ্যই এটা করতে পারে, এবং আমরা অবশ্যই আশা করছি সরকারের কাছে যে সরকার যেন এই জিনিসটাকেও ডিটেলে এটাকে আইডেন্টিফাই করে এইটাকে দূর করার জন্য চেষ্টা করে। তাহলে অবশ্যই আমার মনে হয় যে এর একটা সমাধানের জায়গা অবশ্যই বেরিয়ে আসবে। এই জায়গা থেকেই আমাদের এই আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রশাসনিক সক্রিয়তা। যেমন এই সেক্স এডুকেশন এবং প্যাট্রিয়ার্কি দুটোই অ্যাড্রেস করার জন্য, দুটোর জন্যই সরকারের সদিচ্ছা এবং সরকারের তরফ থেকে সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বুঝতেই পারছেন, ধর্ষণের মতো অত্যন্ত স্পর্শকাতর, জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ছোট্ট পর্ব করে আমরা থেমে থাকবো না। আমরা এর বিষয়ে একটা ডিটেল সিরিজ করতে চলেছি। সেই সিরিজের
কয়েকটা পর্ব থাকবে এবং প্রত্যেকটা পর্বে আমরা এই সেক্স এডুকেশন থেকে শুরু করে এই পেট্রিয়ার্কি অথবা পুরুষতন্ত্র থেকে শুরু করে সরকারি যে তৎপরতা, এই সমস্ত বিষয়গুলোকে এক একটা পর্বে আমরা আলোচনা করব। ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন।